আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। বৈশ্বিক অর্থনীতির খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। একচেটিয়া বাজারে একটি ফার্মে স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করো। একচেটিয়া বাজারে একটি ফার্মে স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে দেখবো ইনশাল্লাহ। তো একচেটিয়া বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করো। শুরুতে তোমরা একচেটিয়া বাজারের সংজ্ঞা দিয়ে নিবা। একচেটিয়া বাজারের সংজ্ঞা দিয়ে দিবা। একচেটিয়া বাজার বলতে মূলত আমরা মনোপলি বাজারকে বুঝি। মনোপলি বাজার কোন বাজারকে বুঝি? মনোপলি বাজারকে বুঝি। মনোপলি হচ্ছে যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে কিন্তু অসংখ্য ক্রেতা থাকে। যে বাজারে অসংখ্য ক্রেতা কিন্তু একজন মাত্র বিক্রেতা থাকে এবং বিক্রেতা এই দ্রব্যের দাম এবং উৎপাদন নিয়ন্ত্রণ করে, তাকেই মনোপলি বা একচেটিয়া বাজার বলে। আমি একটু বলি সংজ্ঞাটা আবার। যে বাজারে অসংখ্য ক্রেতা হয় অসংখ্য কিন্তু বিক্রেতা একজন। যে বাজারে অসংখ্য ক্রেতা কিন্তু বিক্রেতা একজন থাকে এবং বিক্রেতাই দ্রব্যের দাম এবং উৎপাদন নিয়ন্ত্রণ করে, যে দাম কত ধরবে, তারপর হচ্ছে উৎপাদন কতটুকু করবে, সেটা বিক্রেতা নিয়ন্ত্রণ করে, তাকে একচেটিয়া বাজার বলে। কি বললাম? যে বাজারে অসংখ্য ক্রেতা কিন্তু একজন মাত্র বিক্রেতা থাকে এবং বিক্রেতা দ্রব্যের দাম এবং উৎপাদন নিয়ন্ত্রণ করে, তাকে একচেটিয়া কারবার বা একচেটিয়া বাজার বলে। এরপরে যাব আমরা ভারসাম্যের শর্তে। একচেটিয়া বাজারে বা একচেটিয়া কারবারে একটি ফার্মের ভারসাম্য অর্জনের শর্ত দুইটি। একচেটিয়া বাজার বা একচেটিয়া ফার্মের স্বল্পকালে ভারসাম্য অর্জনের শর্ত দুইটি। এক নম্বর প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্ত হচ্ছে প্রান্তিক আয় এমআর ইজ ইকুয়াল টু প্রান্তিক ব্যয়। প্রান্তিক ব্যয় এমসি। প্রয়োজনীয় শর্ত হচ্ছে প্রান্তিক আয় সমান প্রান্তিক ব্যয়। দুই নম্বর পর্যাপ্ত শর্ত। এমসি রেখা ঢাল গ্রেটার দেন এমআর রেখা ঢাল। এমসি রেখার ঢাল গ্রেটার দেন এমআর রেখার ঢাল। তাহলে একচেটিয়া বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য শর্ত কয়টা? দুইটি। একচেটিয়া বাজারে স্বল্পকালীন একটি ফার্মের ভারসাম্য শর্ত দুইটি, যথা প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্তটা হচ্ছে কি? প্রান্তিক আয় সমান প্রান্তিক ব্যয় এমআর সমান এমসি। প্রয়োজনীয় শর্ত হচ্ছে এমআর সমান এমসি, আর পর্যাপ্ত শর্ত হচ্ছে এমসি রেখার ঢাল গ্রেটার দেন এমআর রেখার ঢাল, অর্থাৎ এমসি রেখার ঢালটা বেশি হবে এমআর রেখার ঢাল হতে। এইটুকু লিখবা। এইটুকু লেখার পর লিখবা যে উপরোক্ত শর্ত দুটি পালনের প্রেক্ষিতে, এই যে দুটি শর্ত, এই দুটি শর্ত পালনের প্রেক্ষিতে, উপরোক্ত শর্ত দুটি পালনের প্রেক্ষিতে একচেটিয়া কারবারি স্বল্পকালে একটি ফার্ম তিন ধরনের মুনাফা অর্জন করে থাকে। উপরোক্ত শর্ত দুটি পালনের প্রেক্ষিতে, এই দুটি শর্ত, উপরোক্ত শর্ত দুটি পালনের প্রেক্ষিতে স্বল্পকালে একচেটিয়া কারবারি একটি ফার্ম তিন ধরনের মুনাফা অর্জন করে থাকে। কয় ধরনের? তিন ধরনের। যথা হচ্ছে অস্বাভাবিক মুনাফা, বা এটাকে আমরা লাভ বলতে পারি। হচ্ছে স্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফা। গ হচ্ছে ক্ষতি বা লোকসান। হ্যাঁ, উপরোক্ত শর্তটি পালনের প্রেক্ষিতে একচেটিয়া কারবারি স্বল্পকালে তিন ধরনের মুনাফা অর্জন করতে পারে, বা আমরা বই লিখতে পারি উপরোক্ত শর্তটি পালনের প্রেক্ষিতে একচেটিয়া কারবারি একটি ফার্ম স্বল্পকালে তিন ধরনের মুনাফা অর্জন করতে পারে, যথা অস্বাভাবিক মুনাফা বা লাভ, দুই নম্বর হচ্ছে স্বাভাবিক মুনাফা, আর তিন নম্বর হচ্ছে ক্ষতি বা লোকসান। আমরা এরপরে লিখব যে নিম্নে বিষয়গুলো ব্যাখ্যা করা হলো। নিম্নে এই বিষয়গুলো আমরা কি করব? ব্যাখ্যা করব। কিসের সাহায্যে? চিত্রের সাহায্যে। ওকে, আমি সহজে তোমাদের বোঝানোর জন্য তিনটা ব্যাখ্যা একবারই দিচ্ছি, তিনটা চিত্র আমি একবারই আঁকবো যেন তোমরা বুঝো। আমি একসাথে চিত্রগুলো আগে আঁকে নিব।
খেয়াল করো অ্যাকচুয়ালি যে কাজটুকু করবো ভালোভাবে মনোযোগ দিবা। প্রথমে এরকম একটা বক্স বানিয়ে নিবা, ঠিক আছে? আর এরপরে হচ্ছে এয়ার হচ্ছে এমআর। আমরা জানি এয়ার এবং এমআর এর পথ চলা একদিকে, পথ চলা একদিকে। এয়ার যদি ঊর্ধ্বগামী হয় এমআরও ঊর্ধ্বগামী হবে, এয়ার যদি নিম্নগামী হয় এমআরও নিম্নগামী হবে। তবে এয়ার থেকে এমআর বেশি চলে, এই কারণে এয়ার যখন বাড়বে এমআরও বাড়বে, তবে এয়ার থেকে এমআর বেশি বাড়বে। আর এয়ার যখন কমে এমআরও কমবে, এয়ার থেকে এমআর বেশি কমবে। তাই এয়ার রেখা ঊর্ধ্বগামী হলে এমআর রেখা ঊর্ধ্বগামী হবে, বেশি ঊর্ধ্বগামী হবে কি এমআর। এয়ার রেখা নিম্নগামী হলে এমআর রেখা নিম্নগামী হবে, বেশি নিম্নগামী হবে কি এমআর। তাহলে খেয়াল করো এই যে এয়ার নিম্নগামী এমআর নিম্নগামী, এমআরটা বেশি নিম্নগামী। যখন ঊর্ধ্বগামী হয় এমআর থেকে উপরে, যখন নিম্নগামী হয় এমআর থেকে নিচে, এমআর ঢালটা বেশি থাকে। ওকে, একরকম বক্স বানায় এখানে স্পর্শ করে এয়ারটা অঙ্কন করবো, আর এয়ার আর পি একই কথা, এটা আমি পি দিয়ে দিব, ঠিক আছে? আর এরপরে আমরা এখানে এমসি অঙ্কন করব। কি করবো আমরা এখানে? এমসি অঙ্কন করব। তো একটু ভালো করে খেয়াল করতে হবে, এয়ার এমআর এমসি। তুমি যেই অংশটি পড়ো কেন, লাভ পড়ো, ক্ষতি পড়ো, স্বাভাবিক মুনাফা পড়ো, যাই পড়ো না কেন, এইটুকু তোমাকে আঁকতেই হবে। এই অংশটুকু যতটুকু আমি আঁকছি তিনটার মধ্যে এইটুকু তোমাকে আঁকতে হবে। তো আমি এক কাজ করি, আমি এইটুকু আঁকা নিই প্রত্যেকটাতে। এমআর এয়ার এমসি এক্স 0 ওয়াই এম ই হচ্ছে পি। একদম সোজা করে এমআর সরি এয়ার এমআর এমসি ওয়াই, লম্বক হচ্ছে উৎপাদন সরি ভূমিক উৎপাদন, ভূমিক উৎপাদন, ভূমিক উৎপাদন, ভূমিকে উৎপাদন। লম্বক হচ্ছে আয় ব্যয় দাম, এখানে লিখে নিতে পারি আয় ব্যয় দাম। দেখো এ আর এম আর এগুলো হচ্ছে আয়, এমসি হচ্ছে ব্যয়, তারপর আবার এসিটাও আঁকবো। হ্যাঁ, আয় ব্যয় দাম, আয় ব্যয় দাম, আয় ব্যয় দাম। ওকে, খেয়াল করো সবাই। তো আমি চিত্রের প্রথম ধাপটা তোমাদের দেখাই দিলাম যে তোমার কতটুকু আঁকতে হবে, লাভ পড়ো, ক্ষতি পড়ো, স্বাভাবিক মুনাফা পড়ো, যাই পড়ো না কেন এইটুকু তোমাকে আঁকতে হবে। ওকে, এরপরে লাভ লস নির্ভর করে এআর আর এসির উপরে। খেয়াল করবো এআর হচ্ছে এসি, একটা দ্রব্যের আয় একটা দ্রব্যের ব্যয়, একটা দ্রব্যের আয় একটা দ্রব্যের ব্যয়। আয়ের ব্যয় যখন সমান হয় তখন স্বাভাবিক মুনাফা হয়, অর্থাৎ এআর এসি সমান হলে স্বাভাবিক মুনাফা হয়, এআর এসি সমান হলে স্বাভাবিক মুনাফা হয়। আর অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে আয়টা বেশি হবে কোনটা থেকে? এসি হতে, গড় থেকে গড়াই বেশি হবে। আর ক্ষতির ক্ষেত্রে আয় থেকে ব্যয় বেশি হবে, আয় থেকে ব্যয় বেশি হবে। তো খেয়াল করো, অস্বাভাবিক মুনাফা বা লাভ, এআর গ্রেটার দেন এসি, লাভের ক্ষেত্রে এআরটা বেশি হবে এসিটা কম হবে।
আর স্বাভাবিক প্রণালীর ক্ষেত্রে এ আর এবং এসি সমান হবে, আর ক্ষতি বা লোকসানের ক্ষেত্রে এ আর থেকে এসিটা বেশি হবে। এটা একটা মনে রাখতে হবে। আমাদের হচ্ছে প্রত্যেকটা চিত্রে তুমি একটা বিষয় খেয়াল করো যে এমসি অঙ্কন করা আছে, এ আর আছে, এম আর আছে, অর্থাৎ এ আরটা দেওয়া আছে, দরকার তোমার এসি। এ আর দেওয়া আছে, দরকার কি এসি। যখন আমি লাভ করবো বা অস্বীকার করবো তখন দেখো এসিটা কম হবে, এ আরটা বেশি। এখানে গ্যাটার দিন দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে এ আরটা বেশি হবে, এসিটা কম হবে। যেমন ধরো এখানে এ আর আমি 10 দিলাম আর এসি আমি 8 দিলাম, 10 আর 8। তাহলে এখন লাভ কত টাকা আছে? 2 টাকা, কারণ আই থেকে ব্যয় বাদ দিলে যা থাকে সেটাই আমার লাভ হচ্ছে 2 টাকা। আচ্ছা, তো সংখ্যার ক্ষেত্রে তো আমরা দেখলেই বুঝি যে লাভ বা ক্ষতি, কিন্তু চিত্রের ক্ষেত্রে কিভাবে বুঝবো? চিত্রের ক্ষেত্রে কিভাবে বুঝবো? যে সংখ্যাটা কিন্তু দেখলেই বুঝছি আমরা 10 বড় 8 ছোট, তাই না? আর চিত্রের ক্ষেত্রে হচ্ছে এটা একটু খেয়াল রাখতে হবে তোমাদের, খুবই গুরুত্বপূর্ণ এই রেখাটা। এটাকে বলা হবে উৎপাদন রেখা। আমি এটাকে উৎপাদন রেখা বলে থাকি। কোন রেখাকে? উৎপাদন পরিমাণ ও এম ফিক্সড, আর এফ এম হচ্ছে উৎপাদন রেখা। খুবই মনোযোগ দিতে হবে। উৎপাদন ফিক্সড ও এম, আর এফ এমটা হচ্ছে উৎপাদন রেখা। খুব ভালো করে খেয়াল করো, এফ এম উৎপাদন রেখা, ঠিক আছে? এফ এমটা কি? উৎপাদন রেখা। এফ এমটা কি? উৎপাদন রেখা। খেয়াল করবো সবাই, উৎপাদন রেখা। আচ্ছা, তো এই উৎপাদন রেখা দেখো, এ আর রেখা, এই উৎপাদন রেখাটাকে এফ এম রেখাটাকে যে রেখা যেই বিন্দুতে সেট করে অথবা স্পর্শ করে ওইটুকু হচ্ছে তার মান। ভালো করে খেয়াল করবা, একদম পুরো ইকোনমিক্স এর জগতে গুণটুন আমরা এইভাবেই করবো চিত্র থেকে দেখে। তো খেয়াল করো সবাই, বা মান কতটুকু, রেখার মান কতটুকু, এগুলো আমরা এই নিয়মে করবো। এফ এম যে উৎপাদন রেখা হয়, এ আর রেখা এফ এম রেখাকে স্পর্শ করছে এফ বিন্দুতে, তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় এ আর কতটুকু, তুমি অবশ্যই বলে দিবা এফ এম। এ আর রেখা এই এফ এম রেখাকে স্পর্শ করছে এফ বিন্দুতে, সো তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় এ আর কতটুকু, অবশ্যই তুমি বলবা এফ এম। এ আর কতটুকু? এফ এম। এ আর কতটুকু? এফ এম। ঠিক আছে? এই উৎপাদন রেখাটাকে যেই রেখা যেই বিন্দুতে ছেদ করে অথবা স্পর্শ করে ওই বিন্দু হতে ভূমি অক্ষ পর্যন্ত তার মান। কথাটা আবার বলি, এই এই এফ এম রেখাকে যে রেখা যে বিন্দুতে, এই এফ এম রেখাকে যে রেখা যে বিন্দুতে ছেদ করবে অথবা স্পর্শ করবে ওই বিন্দু হতে ভূমি অক্ষ পর্যন্ত হচ্ছে তার মান। তাহলে এখানে স্পর্শ করছে এফ বিন্দুতে, তাহলে এ আর হচ্ছে এফ এম। এখানে দেখো এফ এম রেখাকে ছেদ করছে ই বিন্দুতে, কোন রেখা? এমসি রেখা। তাহলে এমসি কতটুকু? ই এম। এই এফ এম রেখাকে এমসি রেখা সেট করছে কোন বিন্দুতে? ই বিন্দুতে, তাহলে এমসি কতটুকু? ই এম। এম আর রেখা সেট করছে কোন বিন্দুতে? ই বিন্দুতে, এম আর কতটুকু? ই এম, তাই না? ঠিক একই ভাবে এখানে দেখো এফ এম রেখাকে এ আর রেখা স্পর্শ করছে এফ বিন্দুতে, তাহলে এ আর কতটুকু? এফ এম। এমসি কতটুকু? ই এম। এম আর কতটুকু? ই এম। এই যে এফ এম রেখাকে এ আর রেখা স্পর্শ করছে এফ বিন্দুতে, তাহলে এ আর কতটুকু? এফ এম। এম আর রেখা সেট করছে ই বিন্দুতে, তাহলে এম আর কতটুকু? ই এম। এমসি রেখা সেট করছে ই বিন্দুতে, তাহলে এম আর এমসি কতটুকু? ই এম। অর্থাৎ এই উৎপাদন রেখাকে যে রেখা যে বিন্দুতে সেট করে অথবা স্পর্শ করে ওই বিন্দু পর্যন্ত হচ্ছে তার মান। তাইলে এবার খেয়াল করো, আমি যখন লাভ পড়বো, লাভের ক্ষেত্রে এ আরটা বড় হবে, এসি ছোট হবে। তো রেখার ক্ষেত্রে আমরা বুঝবো, রেখার ক্ষেত্রে আমরা এটা বুঝবো উৎপাদন রেখা বরাবর যে রেখা উপরে থাকে তার মান বেশি। উৎপাদন রেখা বরাবর যে রেখার উপরে থাকবে তার মান বেশি। এখানে বলা হয়েছে এ আরটা বড়, তাহলে এ আর রেখা উপরে থাকবে, এসি রেখা নিচে থাকবে। এ আর কতটুকু? এই যে এফ, এসিরা এফ বিন্দুর নিচে, এই উৎপাদন রেখাকে এফ বিন্দুর নিচে সেট করবে। তাহলে আমি এসি আঁকতেছি, খেয়াল করো সবাই। এসি, তাহলে এখানে যদি যেহেতু এফ এর রেখা সেট করছে, আমি যদি এখানে বিন্দু দিয়ে দিই, ধরো জি এইচ দিলাম, তাহলে দেখো এইচ জি এইচ দিলাম, তাহলে এসি কতটুকু? এইচ এম। এসি কতটুকু? এইচ এম, কারণ এফ এম রেখাকে এসি রেখা সেট করছে এইচ বিন্দুতে, তাহলে এসি কতটুকু? এইচ এম। দেখো এয়ার কতটুকু? এফ এম, তাহলে এয়ারটা কিন্তু বড়, এসিটা ছোট। আচ্ছা, আরেকটা বিষয় অবশ্যই তোমার লক্ষ্য রাখতে হবে, এটা জরুরি, খুবই জরুরি, সেটা হচ্ছে ওই যে এসি রেখা, এসি রেখার যে সর্বনিম্ন বিন্দুটা আছে ওই সর্বনিম্ন বিন্দু দিয়ে অবশ্যই তোমাকে এমসি যেতে হবে। অর্থাৎ এসি রেখার সর্বনিম্ন একদম ইকোনমিক্স এর জগতে, একদম ইকোনমিক্স এর জগতে যে কোনো প্রশ্ন হোক, এসি আর এমসি যদি থাকে তাহলে এসি রেখার সর্বনিম্ন পজিশন দিয়ে এমসিটা যাবে। ইকোনমিক্স এর যে কোনো চিত্রে এসি আর এমসি যদি থাকে তাহলে এসি রেখার সর্বনিম্ন পজিশন দিয়ে তোমার এমসিটা যাবে। ক্লিয়ার? ওকে।
তাহলে এসি রেখার সর্বনিম্ন বিন্দু হচ্ছে এই, ঠিক আছে, এই বিন্দু দিয়ে তোমার এমসিটা যাবে। আচ্ছা, এরপরে দেখো, তো আমি যখন স্বাভাবিক মুনাফা পড়বো, স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে এআর এবং এসি পরস্পর সমান হবে। যদি সমান হয় এআর তো এফ এম, তাহলে এসিরও এফ এম হবে, তাহলে এসি আমাকে এখানে স্পর্শ করে আঁকতে হবে। আঁকতেছি, এই হচ্ছে এসি, এই হচ্ছে এসি। খেয়াল করো, দেখো এখানে এই যে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় এআর কতটুকু, অবশ্যই তুমি বলো এফ এম। তোমাকে জিজ্ঞাসা করা হয় এসি কতটুকু, অবশ্যই তোমাকে বলতে হবে এফ এম। আর এখানে সার্টিফিকেটে সেট করেছে। আর এখানে হচ্ছে এআর থেকে এসি বেশি হবে, অর্থাৎ ব্যয়টা বেশি হবে, ব্যয় বেশি হবে। ব্যয় বেশি হলে তো ক্ষতি হয়, তাই না? তাহলে এআর, এআর কতটুকু এফ এম, এআর কতটুকু এফ এম। আর এখানে আমি ক্ষতি করতেছি, এসিটা বেশি আছে, তাহলে এফ এম থেকে আমাকে আরো বেশি দিতে হবে এসি, এফ এম থেকে আরো বেশি দিতে হবে এসি। তাহলে এই যে এফ এম, এফ এম থেকে আর বেশি দিয়ে এসি দিতে হয়, তাহলে এফ এম, এফ বিন্দুর উপর রাখতে হবে এসি। আমি এক কাজ করবো, এভাবে একটা বক্স বানিয়ে নিবা তোমরা সবাই, এরকম একটা বক্স বানিয়ে নিবা, বক্স বানায় তুমি এসিতে দিবে এইভাবে। সর্বনিম্ন অবশ্যই এমসি এখন লাগিয়ে যাবে, এমসিতে লাগার পরে এসিটা উপরে উঠে যাবে। তাহলে আমি এটা ধরো না এইচ জি দিলাম। তাহলে এসি এ আর কতটুকু এফ এম, এসি কতটুকু এইচ এম। তাহলে তুমি দেখো এআর থেকে এসিটা বেশি। তো কি করলাম, প্রথমে এ আর এম আর এমসি অঙ্কন করলাম, এরপরে বুঝে বুঝে আমরা এসি অঙ্কন করছি। যখন দেখছি লাভ করতেছি তখন এ আর রেখাটা উপরে ছিল, এসি রেখাটা নিচে ছিল, এফ এর নিচে। যখন আমরা স্বাভাবিক মুনাফা করতেছি তখন এসি আর ইয়ারটা সমান ছিল, আর যখন ক্ষতি করতেছি তখন এসির উপরে এয়ারটা নিচে। ওকে, এবার খেয়াল করবো আমরা সবাই, অস্বাভাবিক মুনাফা লাভ, স্বাভাবিক মুনাফা, আরেকটা হচ্ছে ক্ষতি বা লোকসান। আমরা অস্বাভাবিক মুনাফা পড়ার সময় এক কাজ করবো, এবার খেয়াল করবো, আমি তো চিত্র বুঝেছি, তোমরা যেন সহজে বুঝো এখানে চিত্রগুলো বুঝেছি। অস্বাভাবিক মুনাফার সংজ্ঞা বা প্রথমে আমরা লিখবো যে নিম্ন বিষয়সমূহ ব্যাখ্যা করা হলো, ব্যাখ্যা করা হলো লিখে ক দিয়ে অস্বাভাবিক মুনাফা বা লাভ লিখবো। এরপর অস্বাভাবিক মুনাফার সংজ্ঞা দিয়ে নিবা। কোন ফার্মের মোট আয় যদি মোট ব্যয় থেকে বেশি হয়, যেভাবে হোক না কেন আয়টা বেশি বলতে হবে। কোন ফার্মের মোট আয় যদি মোট ব্যয় থেকে বেশি হয় তাহলে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে। অথবা আমি বলতে পারি কোন ফার্মের মোট আয় যখন মোট ব্যয় থেকে বেশি হয় তখন তাকে অস্বাভাবিক মুনাফা বলে। এক কথায়, কোন ফার্মের মোট আয় যখন মোট ব্যয় থেকে বেশি হয় তখন ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে। অথবা কোন ফার্মের মোট আয় যখন মোট ব্যয় থেকে বেশি হয় তখন ফার্ম তাকে অস্বাভাবিক মুনাফা বলে, এইভাবে লিখতে পারো। হ্যাঁ, অস্বাভাবিক মুনাফা অর্জন করে। চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো। সেম এই চিত্রটা অঙ্কন করবা, এই চিত্র অঙ্কন করবা যে আঁকছি, অবশ্যই তোমরা বুঝছো আশা করি। চিত্র অঙ্কন করে পরে ব্যাখ্যা লিখবা। ব্যাখ্যা প্রথমে কি লিখবা, ভূমি উৎপাদন যা রাখছো, ভূমি উৎপাদন এবং লম্বকে আয় ব্যয় দাম নির্দেশ করা হলো। ভূমি কি উৎপাদন, চিত্রে ভূমি উৎপাদন, লম্বকে আয় ব্যয় দাম নির্দেশ করা হলো। ই বিন্দুতে ভারসাম্য শর্তটি পালিত হয়, ই হচ্ছে ভারসাম্য বিন্দু। ওই যে ভারসাম্য শর্ত ছিল কয়টা, দুইটা। একটা ছিল প্রয়োজনীয় শর্ত, প্রয়োজনীয় শর্ত ছিল এম আর সমান এমসি। আর নাম্বার 2 ছিল পর্যাপ্ত শর্ত, পর্যাপ্ত শর্ত ছিল এমসি রেখার ঢাল, এমসি রেখার ঢাল গ্রেটার দেন এম আর রেখার ঢাল। ফার্মের ভারসাম্য শর্ত কয়টা, দুইটা। ফার্মের ভারসাম্য শর্ত কয়টা, দুটি। এম আর সমান এমসি, এমসি রেখার ঢাল গ্রেটার দেন এম আর রেখার ঢাল। তো ব্যাখ্যায় তুমি দেখবা চিত্রে ভূমি উৎপাদন এবং লম্বকে আয় ব্যয় দাম নির্দেশ করা হলো। চিত্রে ভূমি অক্ষে উৎপাদন, ভূমি অক্ষে উৎপাদন এবং লম্ব অক্ষে আয় ব্যয় দাম নির্দেশ করা হলো। ই বিন্দুতে ভারসাম্য শর্তটি পালিত হয়, ই হচ্ছে ভারসাম্য বিন্দু। এটাকে লিখে নিব আমরা। এখন ভারসাম্য শর্ত কিন্তু পালিত হয়েছে কিভাবে সেটা একটু বুঝো। ভারসাম্য প্রথম কন্ডিশন এম আর এমসি সমান হতে হবে। তাহলে দেখো তো এম আর এমসি পরস্পর সেট করছে এই বিন্দুতে, এম আর এবং এমসি পরস্পর সেট করছে এই বিন্দুতে। আমরা জানি গণিতের ক্ষেত্রে দুটি রেখা পরস্পর যে বিন্দুতে সেট করে অথবা স্পর্শ করে ওই বিন্দুতে রেখা দুটি পরস্পর সমান হয়। আমরা গণিতের জগতে, জ্যামিতিক জগতে এই জিনিসটা জানি যে দুটি রেখা পরস্পরকে যে বিন্দুতে সেট করে অথবা যেখানে স্পর্শ করে সেখানে ওই রেখা দুটি পরস্পর সমান হয়। তাহলে দেখো এম আর রেখা এমসি রেখা পরস্পর ই বিন্দু সেট করতে, সো ই হচ্ছে ভারসাম্য বিন্দু। আচ্ছা, ই হচ্ছে ভারসাম্য বিন্দু। এরপরে যাও,
দ্বিতীয় কন্ডিশন, তার মানে প্রথমটা পালিত হয়েছে, এমআর সমান হচ্ছে। দ্বিতীয় কন্ডিশন, এমসি রেখা ঢাল গ্রেটার দেন এমআর রেখা ঢাল। এমসি রেখা ঢালটা বড় হবে কোন রেখা ঢাল থেকে? এমআর রেখা ঢাল থেকে। এমসি রেখা ঢাল বড় হবে এমআর রেখা ঢাল থেকে। তাহলে এমসি রেখা ঢাল গ্রেটার দেন এমআর রেখা ঢাল। এমসি রেখা ঢালটা বড়। আমরা জানি যে রেখা যত বেশি খাড়া তার ঢাল তত বেশি। রেখা যদি ঊর্ধ্বগামী হয় ঢাল ধনাত্মক, রেখা যদি নিম্নগামী হয় ঢাল হয় ঋণাত্মক। তাহলে খেয়াল করো, ই বিন্দু পরে এমসির অবস্থানটা দেখো, ই বিন্দু পরে এমসি উপরে দিকে করতেছে, অর্থাৎ এমসি রেখার ঢাল ধনাত্মক আর এমআর নিচের দিকে যাচ্ছে, তাহলে এমআর রেখার ঢাল হচ্ছে ঋণাত্মক। আমরা বলতেই পারি এমসি রেখার ঢাল গ্রেটার দেন এমআর রেখার ঢাল, অর্থাৎ এমসি রেখার ঢালটা বেশি এমআর রেখার ঢাল হতে। আমি আবার একটু আসতেছি, কি করব, প্রথমে অসংখ্য সংজ্ঞা দিয়ে নিব যে কোনো ফার্মের ক্ষেত্রে, অথবা আমরা বলতে পারি একচেটিয়া বাজারে যখন মোট আয় মুদ্রা থেকে বেশি হয় তখন একচেটিয়া কারবারি অস্বাভাবিক মুনাফা অর্জন করে। চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো। আমি চিত্র অঙ্কন করব, চিত্র অঙ্কন করে দুইটা লাইন সকল ক্ষেত্রে হবে। এখন যে প্রথম যে দুইটা লাইন সকল ক্ষেত্রে হবে যে চিত্রের ভূমিকা উৎপাদন, লম্বকে আই বিধান নির্দেশ করা হলো, ই বিন্দুতে ভারসাম্য শর্ত যদি পালিত হয়, ই হচ্ছে ভারসাম্য বিন্দু। এরপরে যাবো আমরা মুনাফাই, লিখবো যে আমরা জানি মুনাফা পাই সমান টিআর মাইনাস টিসি। আমরা যে মুনাফা পাই সমান টিআর মাইনাস টিসি। তাহলে আমাদের দুইটা মান দরকার, টিআর আর হচ্ছে টিসি। তাহলে আমরা চিত্রে টিআরটা বের করে নিই। চিত্রে টিআর এর সূত্র হচ্ছে এআর ইন্টু কিউ। আমরা যেন মুনাফা পাই সমান টিআর মাইনাস টিসি, আর চিত্রে টিআর সমান হচ্ছে এআর ইন্টু কিউ। এআর ইন্টু কিউ, তাহলে এ আর খেয়াল করো সবাই, এ আর কতটুকু? এ আর ওই যে এফ এম, এ আর কতটুকু? এফ এম। এফ এম আর উৎপাদন পরিমাণ হচ্ছে ও এম। এখন এফ এম কি বললাম? এই উৎপাদন রেখা আমি একটু আগে বলছিলাম যে এই এফ এম রেখাকে যে রেখা যে বিন্দু ছেদ করবে বা স্পর্শ করবে ওই বিন্দু হতে ভূমিকক্ষ পর্যন্ত তার মান। তাহলে এই যে এফ এম রেখাকে এ আর রেখা স্পর্শ করছে এফ বিন্দুতে, এফ থেকে ভূমিকক্ষ পর্যন্ত হচ্ছে এফ এম। তাহলে এ আর কতটুকু বলতে পারি আমরা? এফ এম। আর উৎপাদন পরিমাণ হচ্ছে ও এম। এই যে উৎপাদন পরিমাণ ফিক্স করে দেওয়া আছে ও এম। এখন তোমরা গুণ করবা, এফ এম আর ও এম গুণ করলে কি হয়? জ্যামিতিক ক্ষেত্রে মনে রাখবা গুণের নিয়ম হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ। খুব ভালো করে খেয়াল করবা, দৈর্ঘ্য পূরণ প্রস্থ। যেমন ধরো ও, আমরা যদি একটা গুণ করি, ধরো এ বি ডি, এ বি ডি। এখন তোমাকে গুণ করতে বলছে এ বি এবং এডি, এ বি ইন্টু এডি, এটা গুণ করতে বলছে। এ বি এবং এডি গুণ করতে বলছে। তাহলে কাজ করবা, লম্ব অক্ষের যে বিন্দুতে লম্ব অক্ষ থেকে ভূমিকক্ষ দিকে একটা দাগ টানবা, আবার ভূমিকক্ষ থেকে লম্ব অক্ষের দিকে একটা দাগ টানবা, এবং এখানে একটা বিন্দু দিয়ে দিবা। তোকে এখন যে চতুর্ভুজটা পাইছো অথবা আয়তকার যেটা পাইছো এ বি সি ডি, এ বি সি ডি, এটার অ্যান্সার হচ্ছে এ বি সি ডি। এখন ঘটনা হচ্ছে এই যে আমি দাগ টানলাম, আমাদের ইকোনমিক্সে উচিত দাগ টানতে হয় না, এই দাগ টানা থাকে। তাহলে যদি এরকমটা দেওয়া থাকে তাহলে আমি কি করবো? এ বি আর এডি গুণ করে দিব। তো এ বি আর এডি যদি গুণ করো তাহলে যেই আয়তকারটা পাইছো ওইটি হবে তোমার অ্যান্সার। আয়তকার বা বর্গাকার যেটা পাইছো, এ বি সি ডি হচ্ছে অ্যান্সার। এখন যদি এমনটা থাকে, খেয়াল করো তো, যেমন ধরো এফ এম আর ও এম। এখন তোমাকে বলছে এফ এম আর ও এম গুণ করো, তুমি কি করবা? এই যে লম্বকের শেষ প্রান্ত থেকে ভূমিকক্ষের দিকে দাগ টানবা এবং ভূমিকক্ষের শেষ প্রান্ত থেকে লম্বকের দিকে দাগ টানবা, এখানে একটা বিন্দু দিয়ে দিবা। ধরো এখানে আমি পি দিলাম। তাহলে এফ এম আর ও এম যদি গুণ করো ও পি এফ এম, এফ এম আর ও এম যদি গুণ করো ও পি এফ এম, আমরা এই বর্গাকার আয়তকারটা পাইছি ও পি এফ এম। এখন কথা হচ্ছে, তুমি দেখো আমরা নতুন করে দুটো দাগ টানছি, দাগ কিন্তু টানতে হয় না, দাগ টানা আছেই। তাহলে বলো তোমরা, এফ এম আর ও এম গুণ করলে, এফ এম আর ও এম গুণ করলে ও পি এফ এম। এখন তুমি যদি ও পি এফ এম বলো অথবা ও এম এফ পি, কোন সমস্যা নেই, হবে। কিন্তু এইভাবে তোমরা কেউ বলতে চাও না যে ও এফ পি এম, এইভাবে না, এইভাবে না। হ্যাঁ, যদি যাও ও পি এফ এম অথবা ও এম এফ পি, একই কথা। তাহলে কি করলাম? এফ এম আর ও এম গুণ করলে ও পি এফ এম। হ্যাঁ, এটা গেল তোমার টিআর। এরপরে এবং টিসি,
টিসি, টিসি সূত্র হচ্ছে এস ইন্টু কিউ। টিসি সূত্র আমরা কি জানি? এস ইন্টু কিউ। এস ইন্টু কিউ হচ্ছে টিসি এর সূত্র। এস ইন্টু কিউ হচ্ছে টিসি এর সূত্র। খেয়াল করে এবার এসি কতটুকু? এই যে উৎপাদনটাকে এফ এম রেখে এসি রেখে সেট করছে কোন এইচ বিন্দুতে, তাহলে এসি কতটুকু? এইচ এম। এইচ এম আর উৎপাদন হচ্ছে ও এম। তাহলে এইচ এম আর ও এম, এইচ এম আর ও এম যদি গুণ করো, এইচ এম আর ও এম যদি গুণ করো, ও জি এইচ এম। এইচ এম আর ও এম ভালো করে খেয়াল করো, এইচ এম আর ও এম, এইচ এম আর ও এম যদি গুণ করো, ও জি এইচ এম। বাস, ও জি এইচ এম। অতএব পাই সমান মান বসাই দিবা, আর টি আর মাইনাস টিসি, টি আর মান বসাও, টি আর হচ্ছে ওপি এফ এম আর টিসি হচ্ছে ও জি এইচ এম। খেয়াল করো সবাই, পাই সমান হচ্ছে টি আর মাইনাস টিসি, তো টি আর মান আগে বসালাম, টি আর মান হচ্ছে ওপি এফ এম, এই যে ওপি এফ এম, আর টিসি হচ্ছে ও জি এইচ এম, ও জি এইচ এম। তাহলে এবার খেয়াল করো, ওপিএফএম থেকে বাদ যাবে ওজিএসএম, তাহলে ওপিএফএম এটা হচ্ছে বড় বক্স। খেয়াল করো সবাই, ওপিএফএম এই যে বড় বড় বক্স থেকে বাদ যাবে ওজিএইচএম, ওজিএইচএম বাদ যাবে। ওপিএফএম থেকে বাদ যাবে ওজিএইচএম, তো বড় বক্স থেকে ছোট বক্স যদি বাদ দিয়ে দিই থাকে আমার জিপিএফএইচ, জিপিএফএইচ, জিপিএফএইচ। ঠিক আছে, ওপিএফএম, ওপিএফএম এটা হচ্ছে আমার আই, আর ওজিএইচএম এটা হচ্ছে আমার ব্যয়। তাহলে আই থেকে যদি তুমি ব্যয় বাদ দিয়ে দিই থাকে হচ্ছে জিপিএফএইচ, জিপিএফএইচ এই হচ্ছে আমার মুনাফা। আচ্ছা এখানে দেখো মুনাফা হচ্ছে মুনাফাটা আসছে প্লাসের, মুনাফাটা যদি প্লাসের আসে তাহলে লাভ বা অস্বাভাবিক মুনাফা আমরা বলতে পারি। ক্ষতি স্বাভাবিক মুনাফা অস্বাভাবিক মুনাফা এগুলো আলাদা কোনো সূত্র নাই, এগুলো নির্ভর করে মুনাফার মানের উপরে, পায়ের মানের উপরে। পায়ের মান যদি প্লাস আছে, এটা কিন্তু পাই, গ্রিক অক্ষর পাই, পাই দ্বারা আমরা মুনাফা বুঝি। পায়ের মান যদি প্লাস চলে আসে তাহলে অস্বাভাবিক মুনাফা লাভ অর্জন হয়, আর পায়ের মান যদি মাইনাস চলে আসে তাহলে ক্ষতি হয়, পায়ের মান শূন্য চলে আসে তাহলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে। আমরা এখানে লিখতে পারি যেহেতু মুনাফার পরিমাণ ধনাত্মক সেহেতু ফার্মের অস্বাভাবিক মুনাফার পরিমাণ জিপিএফএইচ। এরপরে যাব আমরা স্বাভাবিক মুনাফায়। ঠিক একই কাহিনী, আমরা প্রথমে সংজ্ঞা দিয়ে দিব যে একচিটে কারবারি যখন একচিটে কারবারির মোটা এবং মোট ব্যয় পরস্পর সমান হলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে। অথবা আমরা বলতে পারি সংজ্ঞা লিখে নিতে যে মোটা এবং মোট ব্যয় সমান হলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে। আর নিম্ন চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো। তো আমি চিত্র রাখবো কিভাবে আঁকছি, চিত্র আমি শুরুতে বুঝাইছি, এখন ঠিক আগে এইটার মতো শুরু করে দিবা যে আমরা যে মুনাফা। আমার মনে হয় এখন খুব সহজেই তোমরা পারবো ইনশাল্লাহ। আমরা জানি মুনাফা মুনাফা পাই সমান টি আর মাইনাস টিসি। আমরা জানি মুনাফা পাই সমান টি আর মাইনাস টিসি। চিত্র টি আর, হ্যাঁ তবে এক কাজ করবা কিন্তু, এটা কিন্তু আমি আবার বলে নিচ্ছি, সংজ্ঞা তো দিবাই যে মোটাই মোট ব্যাপার সমান হলে এক চিত্রে একটা স্বাভাবিক মুনাফা অর্জন করে। চিত্রের সাথে বিষয়টা ব্যাখ্যা করে চিত্র রাখবো। চিত্রের পরে যে দুটো লাইনের ব্যাখ্যা আমি কিন্তু বলছি সকল চিত্রে হবে, ওই দুটো ব্যাখ্যা একটু লিখে নিবা। চিত্রের ভূমিকা উৎপাদন লম্ব কায় বেদাম নির্দেশ করা হলো, ই বিন্দুতে ভারসাম্য শর্তে পালিত হয়, ই হলো ভারসাম্য বিন্দু। অবশ্যই এই দুটো বাক্য, এই দুটো লাইন প্রত্যেকটা লিখতে হবে চিত্র অঙ্কনের পরেই। এটা ব্যাখ্যা দিবা, অস্বাভাবিক মুনাফা সংজ্ঞা দিবা, চিত্র আঁকবা, এরপর লিখে নেবা চিত্রের ভূমিকা উৎপাদন লম্ব কায় বেদাম নির্দেশ করা হলো, ই বিন্দুতে ভারসাম্য শর্তে পালিত হয়, ই হচ্ছে ভারসাম্য বিন্দু। আমরা যে মুনাফা পাই, গ্রিক অক্ষর পাই টি আর মাইনাস টিসি, চিত্রে টি আর, আমরা আগে টি আর বের করি। টি আর ফর্মুলা হচ্ছে এআর ইনটু কিউ, এআর ইনটু কিউ, টি আর সূত্র কি এআর ইনটু কিউ। তাহলে এ আর কতটুকু বড়, এ আর হচ্ছে এফ এম, এ আর কতটুকু এফ এম, এফ এম এ আর, আর উৎপাদন হচ্ছে ও এম। এ আর কতটুকু এফ এম, এ আর কতটুকু এফ এম, উৎপাদন ও এম, ও এম। তাহলে এফ এম আর ও এম গুণ যদি করো, এফ এম আর ও এম যদি গুণ করো, ও পি এফ এম,
ওপি এফ এম, এটা গেল টিআর। এবং টিসি, টিসি সূত্র হচ্ছে এস ইন্টু কিউ, এস ইন্টু কিউ। এসি কতটুকু? এফ এম আর ও এম, এফ এম আর ও এম হচ্ছে এসি, যদি এফ এম আর ও এম গুণ করো ওপি এফ এম হয়, ওপি এফ এম। টিআর পেয়েছি ওপি এফ এম, টিসিও পেয়েছি আমরা ওপি এফ এম। তাহলে অতএব পাই সমান মান বসাই দাও, টি এর মান বসাও, ওই যে টি এর মান হচ্ছে ওপি এফ এম, ওপি এফ এম, আর টিসি হচ্ছে ওপি এফ এম। তাহলে খেয়াল করো, ওপি এফ এম থেকে ওপি এফ এম যদি বাদ যায় তাহলে জিরো চলে আসে, ওপি এফ এম থেকে যদি ওপি এফ এম বাদ যায় তাহলে জিরো চলে আসে। তাহলে জিরো যে চলে আসছে, এখানে মুনাফার পরিমাণ কি? শূন্য। আর মুনাফার পরিমাণ শূন্য হলে আমরা জানি ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে। তুমি এখানে লিখে নিবা, যেহেতু মুনাফার পরিমাণ শূন্য সেহেতু ফার্মের ক্ষেত্রে স্বাভাবিক মুনাফা অর্জন করে, যেহেতু মুনাফার পরিমাণ শূন্য সেহেতু ক্ষেত্রে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে। ব্যাস। এরপরে যাব আমরা ক্ষতি বা লোকসানে। ক্ষতি বা লোকসানে আমরা সংজ্ঞা দিয়ে নেব যে কোনো একচেটিয়া কারবারির মোটাই থেকে মোট ব্যয় বেশি হলে ফার্ম ক্ষতির সম্মুখীন হয়, মোটাই থেকে মোট ব্যয় বেশি হলে ফার্ম ক্ষতির সম্মুখীন হয়। চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো। আমি সেম চিত্র অঙ্কন করবো, এটা ঠিক আছে। কিভাবে আঁকতে হয় আমি শুরুতে বুঝাইছি, তো আমি সুন্দর করে চিত্র অঙ্কন করব। কিভাবে আঁকতে হয় আমি তো শুরুতে বুঝাইছি। এরপরে চিত্র আঁকার পরে এখানে দুটা বাক্য লিখতে হয়। কোন দুটা বাক্য? চিত্রে ভূমিক উৎপাদন লম্ব খায় বিধান নির্দেশ করা হলো, ই বিন্দুতে ভারসাম্য শর্ত পালিত হয়, ই হচ্ছে ভারসাম্য বিন্দু। আর শর্তের কন্ডিশন, কেন যে শর্ত দুটো পালিত হয় এটা কিন্তু আমি কয়ের মধ্যে বুঝাইছি, তাই না? যে এখানে ই বিন্দুতে ভারসাম্য শর্ত দুটো কেন পালিত হয়েছে আমি ক অংশে বুঝাইছি তোমাদের। যে এই যে এখানে দেখো এমআর আর এমসি সেট করছে, সেট করলে এটা প্রয়োজনীয় শর্ত পালিত হয়, অর্থাৎ এমআর এমসি সমান হয়। দ্বিতীয় কন্ডিশন ছিল এমসি একটা ঢাল কেটে দেন, এমআর একটা ঢাল, এমসি একটা ঢালটা বড় হবে এমআর একটা ঢাল থেকে। দ্বিতীয় কন্ডিশন কিন্তু ই বিন্দুতে পালিত হয়, সো ই হচ্ছে ভারসাম্য বিন্দু। ঠিক একইভাবে এখানেও এই যে এমআর দেখো আর এমসি সেট করছে ই বিন্দুতে, তাহলে ই হচ্ছে এতে প্রাথমিক শর্ত পালিত হচ্ছে। দ্বিতীয় শর্ত যেটা সেটা হচ্ছে এমসি একটা ঢাল গ্রেটার দেন এমআর একটা ঢাল, অর্থাৎ এমসি রেখা দেখো ঊর্ধ্বগামী আর এমআর রেখা নিম্নগামী, তাহলে এমসি রেখা ঢাল হচ্ছে ধনাত্মক, এমআর রেখা ঢাল হচ্ছে ঋণাত্মক। তাহলে শর্তের পালিত হচ্ছে কোন ই বিন্দুতে। তো কি করলাম? সংজ্ঞা দিলাম, চিত্র আঁকলাম, দুইটা বাক্য। ভূমিক উৎপাদন লম্ব খায় বিধান নির্দেশ করা হলো, ই বিন্দুতে ভারসাম্য শর্ত পালিত হয়, ই হচ্ছে ভারসাম্য বিন্দু। এরপরে আমরা জানি মুনাফা পাই সমান টি আর মাইনাস টিসি। মুনাফা পাই সমান টি আর মাইনাস টিসি। চিত্রে টিআর, টিআর এর সূত্র হচ্ছে এ আর ইন্টু কিউ, এ আর ইন্টু কিউ। তাহলে এ আর কতটুকু? এফ এম, এ আর কতটুকু? এফ এম। আর উৎপাদন কতটুকু? ও এম। তাহলে এফ এম আর ও এম যদি গুণ করো, এফ এম আর ও এম যদি গুণ করো ওপি এফ এম, ওপি এফ এম। খেয়াল করো এ আর কতটুকু? এফ এম, এ আর হচ্ছে এফ এম, উৎপাদন ও এম। তাহলে এফ এম আর ও এম যদি গুণ করো ওপি এফ এম। এই গুণটা কিভাবে হয় এটাও আমি কথা বুঝাইছি। টি আর গেলে এরপর টিসি, টিসি হচ্ছে এসি ইন্টু কিউ। তাহলে এসি, এসি কতটুকু? এইচ এম ইন্টু উৎপাদন ও এম। তাহলে এইচ এম আর ও এম, এইচ এম আর ও এম যদি গুণ করো ও জি এইচ এম, ও জি এইচ এম, ও জি এইচ এম। খেয়াল করো টিআর এফ এম ইন্টু ও এম, তো এফ এম আর ও এম যদি গুণ করি ওপি এফ এম, আর হচ্ছে এইচ এম আর ও এম যদি গুণ করে ও জি এইচ এম। ব্যাস। অতএব পাই সমান টিআর থেকে তুমি টিসি বাদ দিয়ে দিবা, তাহলে মুনাফাটা পেয়ে যাবা। আমরা এখানে জায়গায় ধরে কিনা দেখি, এখানে লিখে ফেলি। অতএব পাই সমান, তোমরা যে কাজটা করবা টিআর ওপি এফ এম, ওপি এফ এম থেকে বাদ দিয়ে দিবা ও জি এইচ এম, ও জি এইচ এম। হ্যাঁ খেয়াল করো, আমার আই হচ্ছে ওপি এফ এম, ব্যয় হচ্ছে ও জি এইচ এম। তাহলে আই থেকে ব্যয় বাদ দিয়ে দিলে আমার আই হচ্ছে ওপি এফ এম, ব্যয় হচ্ছে ও জি এইচ এম। তাহলে আই হচ্ছে ছোট বক্স, ব্যয় হচ্ছে বড় বক্স।
ব্যয় কতটুকু বেশি, আয় থেকে ব্যয় কিন্তু বেশি, কতটুকু বেশি, এই যে এটুকু বেশি, পিজি এইচ এফ। আর ব্যয়ের আগে কি আছে মাইনাস, সো অ্যান্সারে মাইনাস হবে পিজি এইচ এফ। দেখো আই কতটুকু, OPFM, ব্যয় কতটুকু, OGHM। তাহলে আই থেকে ব্যয় বেশি, ব্যয় কতটুকু বেশি, PGHF, এটুকু ব্যয় বেশি, ব্যয় এটুকু বেশি, PGHF এটুকু ব্যয় বেশি। আই থেকে ব্যয় বেশি এখানে PGHF, ব্যয়ের আগে মাইনাস আছে, সো অ্যান্সার হবে মাইনাস। এই যে পায়ের মান মাইনাসে চলে আসছে, মাইনাসে আসলে কি লাভ হয় না ক্ষতি হয়? ক্ষতি। আমরা পাই দ্বারা লাভ হবে ক্ষতি হবে না স্বাভাবিক অর্জন হবে সেটা কিন্তু বুঝি। লাভ ক্ষতি স্বাভাবিক এগুলো আলাদা কোনো সূত্র নাই। পায়ের মান যে প্লাস চলে আসে তার লাভ হয়, পায়ের মান মাইনাস চলে আসে ক্ষতি হয়, পায়ের মান শূন্য চলে আসে স্বাভাবিক অর্জন হয়। যেহেতু এখানে মাইনাস চলে আসছে আমরা বলবো যেহেতু মুনাফার পরিমাণ ঋণাত্মক সেহেতু ফার্মের ক্ষতির পরিমাণ PGHF। যেহেতু মুনাফার পরিমাণ ঋণাত্মক সেহেতু ফার্মের ক্ষতির পরিমাণ PGHF। ওই ক্ষতির পরিমাণ কিন্তু আর মাইনাস দিতে হবে না, শুধু লিখবো যেহেতু মুনাফার পরিমাণ ঋণাত্মক সেহেতু ফার্মের ক্ষতির পরিমাণ PGHF। ওইখানে কিন্তু মাইনাস দিতে হবে কারণ ক্ষতি তুমি বলছোই। তুমি যদি চাও এটা এরকম বক্স করে নিতে পারো, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো তো সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।